আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে ভয়ঙ্কর কালোজাদু গল্পর পার্ট 2 নিয়ে হাজির হচ্ছি। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আর গল্পটি লিখেছেন হচ্ছে সোনালী আক্তার চাঁদনী। আর দেরি না করে চলুন আমরা মূল ঘটনা শুরু করি। আর গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওনার কথা শুনে শান্ত হয়ে বসলেন আয়েশা বেগম। তারপর ডাক্তার সেলিম সিকদার আর দেরি না করে আয়নার হাতে একটা ইঞ্জেকশন পুশ করে দিলেন। ইঞ্জেকশনটা পুশ করার প্রায় 10 মিনিট পর জ্ঞান ফিরে আসতে লাগলো আয়নার। ওর জ্ঞান ফিরে আসতে দেখে হাসি ফুটে উঠলো আয়েশা বেগমের মুখে। তারপর ওর পাশে গিয়ে বসে ওকে ডাকতে লাগলো আয়েশা বেগম। মায়ের ডাকে ধীরে ধীরে চোখ পিট পিট করতে করতে চোখ খুলল আয়না। ওকে চোখ মেলে তাকাতে দেখে আয়েশা বেগম উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, আয়না মা আমার, কি হয়েছে তোমার? এখন কেমন লাগছে তোমার শরীর? তুমি তখন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছিলে কেন? আমায় বলো, তুমি কোথায় খারাপ লেগেছিল? কি দেখে ভয় পেয়েছিলে তুমি? এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন একসাথে করে বসলেন আয়েশা বেগম। ওনাকে এত উত্তেজিত হতে দেখে ডাক্তার সেলিম সিকদার মুচকে হেসে বললেন, ভাবি একটু ধীরে ধীরে জিজ্ঞাসা করুন, এখন আয়নার শরীর অনেক ক্লান্ত। এইভাবে একসাথে এত প্রশ্ন করলে আবার অসুস্থ হয়ে পড়তে পারে। ওনার কথায় চুপ করে গেলেন আয়েশা বেগম। তখন ডাক্তার সেলিম সিকদার আয়নার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে করে বললেন, আয়েশা মামনি, তুমি বলো তো, তুমি কি দেখে ভয় পেয়েছিলে? আর জ্ঞানী বা হারাইলে কি করে? ওনার কথাই যেন হুঁশ ফিরে আসলো আয়নার। ও তখনকার বিড়ালের কথা মনে পড়েই ভয়ে কুকড়াতে লাগলো। তারপর ভয়ে ভয়ে কাঁপা কাঁপা ওর মায়ের হাতে জড়িয়ে ধরে বলল, আম্মু, ওই বিড়ালটা আমার খেয়ে ফেলবে, আমাকে ওই বিড়ালটা খেয়ে ফেলবে আম্মু। এইটুকু বলে হু হু করে কাঁদতে শুরু করলো আয়না। ওর কথা শুনে কেউ কিছু বুঝলো না। আয়েশা বেগম কিছুটা অবাক হয়ে বললেন, তুমি কোন বিড়ালের কথা বলছো আয়না? আর বিড়াল তোমার কেন খেয়ে ফেলবে? ওনার কথা শুনে আয়না ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বিড়ালের সব ঘটনা ওর আম্মুর কাছে বলল। পাখির ঘটনা থেকে শুরু করে বিড়াল নিয়ে আসা, বিড়ালটার আকার বড় হয়ে ওর দিকে তেড়ে আসা পর্যন্ত সব খুলে বলল আয়না। সব কিছু বলে ওর আম্মুর হাত জড়িয়ে ধরে হু হু করে কান্না করতে লাগলো আয়না। ওর কান্না দেখে সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল। তারপর ডাক্তার সেলিম সিকদার বলে উঠলেন, মামনি, তুমি যে সব বলছো এরকম কোনো কিছুই হয় নাই। এগুলো তোমার অতিরিক্ত পড়াশোনার কারণে আর তোমার শরীরের দুর্বলতার কারণে তোমার মনের ভুল। একটু রেস্ট নিলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি তোমার ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি সেটা খেয়ে একটু ঘুমাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, তোমার শরীরটাও ভালো লাগবে। না আঙ্কেল, এগুলো কোনো কিছু আমার মনের ভুল না। আমি একদম স্পষ্ট দেখেছি, কথা বলেছি, অনুভব করেছি আমি। আপনারা কেন আমার কথা বিশ্বাস করতে চাইছেন না? এইসব কিছুই আমার সাথে ঘটেছে, এগুলো কোনো কিছুই আমার মনের ভুল নয়। কথাগুলো চিৎকার করে বলে কান্না শুরু করলো আয়না। ওকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সেলিম সিকদার আর কিছু বললেন না, বরং ওকে শান্ত করার জন্য ওষুধ দিয়ে বললেন, ঠিক আছে মামনি, তুমি যেটা বলছো সেটাই ঠিক। এখন এই ওষুধ খেয়ে নাও, একটু রেস্ট নাও, তারপর আমি দেখছি কি করা যায়। আয়নার কোনো কিছু না বলেই ওষুধটা নিয়ে খেয়ে নিল। তারপর চুপচাপ বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। আয়না ঘুমিয়ে পড়লে ডাক্তার সেলিম সিকদার সবাইকে উদ্দেশ্য করে বললেন, আয়না এখনও একটু রেস্ট নিক, আপনারা আমার সাথে বাইরে চলুন, ওকে রেস্ট নিতে দিন, একটু ঘুমালেও সুস্থতা বোধ করবে। কথাগুলো বলেই আয়েশা বেগম এবং ওনার পাশের বাসার ভদ্র মহিলাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন উনি। তারপর কিছু ওষুধ লিখে খাওয়ানোর নিয়মগুলো বুঝিয়ে দিয়ে ডাক্তার সেলিম সিকদার চলে গেলেন। উনি চলে যেতেই পাশের বাসার মহিলাটি আয়েশা বেগমের হাত ধরে নিয়ে সোফায় বসে বলে উঠলেন, ভাবি, আসলে আয়নার কি হয়েছে বলুন তো? আরও কতদিন ধরে এইসব আবল তাবল বলছে, মানে এইসব দেখছে, আপনি কি কিছু জানেন? ভদ্র মহিলাটির কথা শুনে আয়েশা বেগম নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে হালকা ফুপিয়ে বললেন, আর বললেন না ভাবি, একমাত্র মেয়ে আমার, জানি না ওর কি হয়েছে। গত 2 মাস আগে থেকে এই সমস্যা ওর। সবসময় বলতো, আম্মু, আমার রুমে মাঝরাতের সময় আমার যেন কে ডাকে, তারপর আর ওর ঘুম হয় না সারা রাত। সেটা শোনার জন্য আমি 2 রাত ওর সাথে ওর রুমে ছিলাম,
কিন্তু আমি তেমন কিছুই শুনিনি বা দেখেও নেই। কিন্তু ও সেই রাতেও শুনেছিল সে অদ্ভুত ডাকটা, কিন্তু আমি কিছুতেই শুনতে পাইনি। কথাগুলো বলেই আবার ফুঁপিয়ে কেঁদে উঠলেন আয়শা বেগম। ওনাকে শান্ত করে দিতে দিতে ভদ্র মহিলাটি বললেন, ভাবি, আমি বলে কি আপনি আয়নাকে কোনো ভালো একটা কবিরাজ বা হুজুর দেখান। এসব কথা শুনে আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। দেখুন, আয়নার এখন যে বয়স, বলা তো যায় না ওর উপর জিন টিনের নজরও পড়তে পারে। আর তাছাড়া আমাদের আয়নাকে মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, জিনের নজর পড়াটা অস্বাভাবিক কোনো কিছুই নয়। ভদ্র মহিলাটার কথা শুনে এবার চোখ মুছে একটু নড়েচড়ে বসলেন আয়শা বেগম। তারপর উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, এইসব আপনি কি বলছেন ভাবি? এরকম কোনো কিছু হয় নাকি? জিন কি সত্যি কোনো মানুষের সাথে এমনটা করে? হ্যাঁ ভাবি, আমি যেটা বলছি আপনি সেটা একবার ট্রাই করে দেখেও নিন। আমাদের গ্রামের কিছুদিন আগেই একটা মেয়ের এমন সমস্যা হয়েছিল। প্রথম প্রথম কেউ বিশ্বাস না করলেও পরে যখন মেয়েটা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে তখন তারা হুজুর নিয়ে এসে দেখায়। আর পরে ধরা পড়ে মেয়েটার উপর খারাপ জিনের নজর ছিল। এমনকি জানেন ভাবি, মেয়েটার বিয়েও আটকে রেখেছিল সেই জিনটা। তাই বলছি আপনি একটু ভালো কবিরাজ অথবা হুজুর দেখেন আমাদের আয়নাকে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবি, ডাক্তার ভাই তো বলল আয়নার অতিরিক্ত পড়াশোনা আর শারীরিক দুর্বলতা থেকে এসব ভুলভাল দেখছে। চিন্তিত কণ্ঠে বলে উঠলেন আয়শা বেগম। ওনার কথা শুনে ভদ্র মহিলাটি একটা ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ভাবি, কি বলবো আপনাকে, আপনার তো আজকালকার যুগের মানুষ, তাই সব বিশ্বাস করেন না। আসলে আমিও কিছুদিন আগেও বিশ্বাস করতাম না এইসব, যদি না গ্রামের ওই মেয়েটাকে না দেখতাম। আসলে এইসব সমস্যা ডাক্তাররা ধরতে পারে না, এগুলো শুধু ভালো কোনো কবিরাজ বা হুজুররাই ধরতে পারে। আপনার তো একমাত্র মেয়ে, তাই বলছিলাম একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি বলেন? ভদ্র মহিলার কথা মনে হলো এবার মনে ধরছে আয়শা বেগমের। উনি একটু উত্তেজিত হয়ে নড়চড়ে বসে বললেন, ঠিক আছে ভাবি, আপনি যখন বললেন তাহলে অবশ্যই আমি আয়নাকে কোনো ভালো হুজুর বা কবিরাজ দেখাবো। হয়তো আপনি ঠিক বলছেন, আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু এই রকম কারো খোঁজ কোথায় পাবো বলুন তো? আমার আয়নার আব্বু বাসায় নাই, আমি একাই বা কী থেকে কি করব। আয়শা বেগম কথা শুনে ওনার হাতের উপর হাত রেখে ওনাকে আশ্বাস করে ভদ্রমহিলাটা বললেন, আপনি চিন্তা করবেন না ভাবি, ভাই না থাকলেও কি হবে, আমি তো আছি। আমি যতটা সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনাদের প্রতিবেশী আমি, আমারও তো কিছু কর্তব্য আছে, তাই না? আমার জানাশোনা একজন ভালো হুজুর আছে, আমি বরং তার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ভদ্র মহিলাটাকে অনেক ধন্যবাদ দিলেন আয়শা বেগম। তারপর পাশাপাশি বসে থেকে আরও কিছুক্ষণ গল্প করে চলে গেলেন ভদ্র মহিলাটি নিজের বাড়িতে। আয়শা বেগম আবার আয়নার রুমে গিয়ে ওর পাশে বসলেন। আয়না এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে মনে মনে গভীর চিন্তা করতে লাগলো আয়শা বেগম। সত্যিই কি আমার আয়নার সাথে খারাপ কিছুর আসর হয়েছে, নাকি ওর শারীরিক বা মানসিকভাবে অসুস্থতার কারণে এমন হচ্ছে? যাই হয়ে থাকুক না কেন, আল্লাহ আমার আয়নাকে সুস্থ করে দাও। কথাগুলো ভাবতে ভাবতে আয়শা বেগমের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। হাজার হলেও তো সে একজন মা, তার একমাত্র মেয়ে আয়না। মেয়ের কিছু হলে মায়ের মন কি ভালো থাকতে পারে? আয়নার মাথায় হাত বুলাতে বুলাতে আল্লাহর কাছে নানানভাবে দোয়া করতে লাগলেন আয়শা বেগম। দিনের অর্ধেকটা সময়ই আয়না ঘুমিয়ে কাটিয়ে দিল। আয়নাকে ঘুমিয়ে পাড়িয়ে রেখে সেই ফাঁকে বাসার টুকটাক কাজগুলো করে নিল আয়শা বেগম। দুপুর 2:10 আয়নার পছন্দের সব খাবার রান্না করে রেখে ওর রুমের দিকে পা বাড়ালেন আয়শা বেগম। আয়নাকে ডেকে নিয়ে দুপুরের খাবার খাইয়ে ওষুধ খাওয়াবেন বলে, কিন্তু রুমের সামনে যেতেই রুমের ভিতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনে যেন এক অজানা ভয় জেগেও বসল আয়শা বেগমের মনে। আর এক মুহূর্তে দেরি না করে উনি দ্রুত ছুটে যান আয়নার রুমের মধ্যে ঢুকতেই যেন থমকে যায় সেখানে ওনার পা, কারণ আয়না বিছানার উপর হয়ে শুয়ে থেকে কেমন গুংড়াচ্ছে এক ধারে। আয়নার এমন অবস্থা দেখে ভয় চিৎকার দিয়ে উঠলেন আয়শা বেগম। তারপর দ্রুত ছুটে যান আয়নার কাছে, ওকে ধরে উপরে বসে শুয়ে থেকে সোজা করে শুয়ে দিলেন আয়শা বেগম। ওকে উপর করে শোয়াতেই ওকে দেখে যেন হাত পা ঠান্ডা হয়ে গেল আয়শা বেগমের।
কারণ আয়নার মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হচ্ছে। হাত পা কেমন বেঁধে গেছে ওর, চোখ দুটো উল্টো হয়ে আছে আয়নার, সাথে হাত পা কেমন থরথর করে কাঁপছে। আয়নার এমন অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারলেন না আয়শা বেগম। চিৎকার দিয়ে কান্না শুরু করলেন মেয়ের এমন অবস্থা দেখে। কি করবেন না করবেন সেই দিকে যেন তার কোনো খেয়ালই নেই। শুধু পাগলের মতো কান্না করতে করতে বলতে লাগলেন, কেউ আসো, কোথায় আসো, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটা মরে গেল, কে আমার মেয়েটাকে বাঁচাও। এমন সময় পাশের বাড়ির সেই ভদ্র মহিলাটিও আয়নাদের বাসাতে আসছিলেন আয়নাকে দেখার জন্য। দরজা খোলা থাকায় আর আয়শা বেগমের চিৎকার শুনে উনি দ্রুত আয়নার রুমের দিকে ছুটে আসেন। ওর রুমে আসতেই আয়নাকে এমন অবস্থায় বিছানা পড়ে থাকতে দেখে আর পাশে বসে থেকে আয়শা বেগমকে চিৎকার করে কান্না করতে দেখে উনি দ্রুত পায়ে ছুটে আসেন সেখানে। তারপর বিভিন্ন দোয়া দুরুদ পড়ে ফু দিতে থাকেন আয়শার বুকে ও শরীরে। বেশ কিছুক্ষণ এইভাবে দোয়া পরে ফু দেওয়ার পরেই আয়না নিজের বেঁকে যাওয়া হাত পা ছেড়ে দিয়ে শান্ত হয়ে যায়, কিন্তু ওর শরীরটা অসম্ভব দুর্বল হয়ে পড়ে। আয়নাকে হাত পা ছেড়ে দিয়ে চুপ করে শান্ত হয়ে যেতে দেখে যেন প্রাণ ফিরে আসে আয়শা বেগমের দেহে। উনি তাড়াতাড়ি মেয়ের মাথা নিজের কোলের উপর নিয়ে কান্না করতে করতে বললেন, আয়না মা, কথা বলো আমার সাথে, কি হয়েছে তোমার, তুমি এমন করছিলে কেন, কথা বলো মা, কথা বলো আমার সাথে। আয়শা বেগমকে এমন উত্তেজিত হতে দেখে পাশে থাকা ভদ্র মহিলাটা বলে উঠলেন, ভাবি প্লিজ আপনি এত উত্তেজিত হবেন না, আয়নাকে ঠিক করে শুয়ে দিন, ওর শরীর এখন অনেক দুর্বল। আর আমি যেটা বুঝতে পারছি আমার ধারণাটাই ঠিক, আয়শার উপর খারাপ কিছু নজর পড়েছে। আপনার যত তাড়াতাড়ি সম্ভব ওকে কোনো ভালো হুজুর দেখিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন, তা না হলে আয়নাকে বাঁচাতে পারবেন না আপনারা। ভদ্র মহিলার কথা শুনে ঠুস করে কেঁদে উঠলেন আয়শা বেগম। তারপর কান্না করতে করতে আয়শার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি কি করব ভাবি, কিছুই বুঝতে পারছি না, আপনি কিছু করেন প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না আমার আয়নার এমন অবস্থা দেখে। আমার মেয়েটার উপর কার নজর পড়ল, আমার মেয়েটার সাজানো গোছানো জীবনটা কেন এমন হয়ে গেল। কথাগুলো বলছে আর এক নাগারে কান্না করেই যাচ্ছে আয়শা বেগম। আর ওনাকে সান্ত্বনা দিতে ব্যস্ত পাশে বসে থাকা ভদ্র মহিলাটি। এইদিকে আয়না শান্ত হলেও চোখ বন্ধ করে থেকে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে, যেন দম নিতে অনেক কষ্ট হচ্ছে তার। এইভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। আয়না মিটিমিটি করে চোখ খুলে তাকালো সবকলের দিকে। ওকে তাকাতে দেখে আয়শা বেগমের মুখে হাসি ফুটে উঠল। উনি আয়নার গালে হাত রেখে স্নেহ সুরে বলে উঠলেন, আয়না মামনি, এখন কেমন লাগছে তোমার, শরীর ভালো লাগছে তোমার, এই দেখো মামনি, আমি তোমার আম্মু। আয়শা বেগমের কথাই যেন কান পর্যন্ত পৌঁছায়নি আয়নার। ও কেমন অদ্ভুতভাবে পুরো রুমটাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর বারবার তাকাচ্ছে ওর রুমে থাকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে। ওর তাকানো অনুসরণ করে আয়শা বেগম এবং পাশে বসে থাকা ভদ্র মহিলাটি আর ড্রেসিং টেবিলের কাছের আয়নার দিকে তাকাতেই দুজন ভয়ে শিউরে ওঠে। কারণ ড্রেসিং টেবিলের আয়নায় অন্য কিছু না দেখা গিয়ে দেখা যাচ্ছে একটি ভয়ঙ্কর বিড়াল আকারের কালো বিড়ালের প্রতিচ্ছবি। যেন বিড়ালটা বিছানায় শুয়ে থাকা আয়নার দিকে তাকিয়ে খিলখিল করে বিশ্রীভাবে হাসি দিচ্ছে। বিড়ালটা স্বাভাবিকের চাইতেও অনেকটাই বেশি বড় আর অস্বাভাবিক কালো কুচকুচে রঙের, আর চোখ দুটোর জায়গা মনে হচ্ছে কেউ অগ্নিগিরি লাভা দিয়ে রেখেছে। অসম্ভব ভয়ঙ্কর ও হিংস্র দেখতে লাগছে বিড়ালটাকে। বিড়ালটাকে এইভাবে দেখে যেন ভয়ে আত্মা কেঁপে উঠল আয়শা বেগম এবং পাশে বসে থাকা ভদ্র মহিলাটি। কিন্তু আয়না দিব্যি নির্ভয়ে তাকিয়ে আছে সেই ড্রেসিং টেবিলের আয়নায় থাকা বিড়ালটার দিকে। বিড়ালটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবার ভয়ে যেন গুটি হয়ে যাওয়া অবস্থা আয়শা বেগম এবং ওই ভদ্র মহিলাটার। কিন্তু ভদ্র মহিলার সাহস নিয়ে দোয়া দুরুদ পড়তে শুরু করলেন জোরে জোরে এবং সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন উচ্চ স্বরে। ওনার দেখা দেখি আয়শা বেগমও আর দেরি না করে আয়নার হাত জড়িয়ে ধরে দোয়া পড়তে শুরু করলেন। ওনাদের দোয়া দুরুদ পড়া শুরু করার সাথে সাথে বিড়ালটা যেন ছটফট করতে লাগলো ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে।
তারপর একসময় ছটপট করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল বিড়ালটা। বিড়ালটা হাওয়ায় মিলিয়ে যেতেই বিছানায় শুয়ে থাকা আয়না কেমন ছটফট করতে লাগলো, আর মুখ দিয়ে কেমন ভয়ঙ্কর গোঙানির শব্দ করতে লাগলো। ও কেমন করতে দেখে ভীষণ ঘাবড়ে গেলেন ভদ্র মহিলাটি এবং আয়েশা বেগম। দুজন মিলে আয়নাকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। অনেক দোয়া-দরুদ পরে ফু দিতে লাগলেন, কিন্তু কোনো কিছুতেই যখন কোনো কিছু হলো না, তখন তারা নিরুপায় হয়ে আয়নার দুপাশে বসে কাঁদতে শুরু করলেন। এইদিকে আয়নার অবস্থা যেন ধীরে ধীরে আরও বেশি আশঙ্কাজনক হয়ে পড়ছে। তাই কোনো উপায় না পেয়ে ভদ্র মহিলাটি আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, আপনি আয়নাকে দেখুন, আমি দেখি কোন হুজুর পায় কি না, তাকে ডেকে নিয়ে আসছি। ওকে এইভাবে রাখা যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দেরি না করে ভদ্র মহিলাটি বাসা থেকে বের হয়ে গেলেন। উনি চলে যাওয়ায় বেশ কিছুক্ষণ পর একজন হুজুরকে সাথে নিয়ে আবার ফিরে আসলেন আয়নাদের বাসায়। হুজুরটাকে সাথে নিয়ে আয়নার রুমে ঢুকতেই হুজুর আয়নার অবস্থায় একটা আশঙ্কাজনক দেখে দেরি না করে দ্রুত আয়নার পাশে গিয়ে দাঁড়ালেন। তারপর আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আপনি দ্রুত আমার এক গ্লাস পানি এনে দিন। হুজুরের কথা শুনে আয়েশা বেগম ও এক মুহূর্ত দেরি না করে কান্না করতে করতে দ্রুত গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলেন হুজুরের সামনে। তারপর পানির গিলাসটা সামনের দিকে এগিয়ে দিতেই হুজুর সেটা নিয়ে সূরা এবং দোয়া পড়ে পানিতে ফু দিতে লাগলো। পানি পড়া হয়ে গেল, সেই পানি ছিটিয়ে দিল আয়নার মুখে। পানিটা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আয়না ছটফট করতে লাগলো, যেন পানিটা পড়ে গায়ে পড়া ভীষণ কষ্ট হচ্ছে তার। ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল আয়না। ওইদিকে ঘুমিয়ে পড়তে দেখে এবার যেন একটু শান্তি ফিরে এলো সবার মাঝে। তারপর হুজুরকে একটা চেয়ার টেনে বসিয়ে দিলেন আয়েশা বেগম, কিন্তু আয়েশা বেগম এক নাজারে কান্নাই করে যাচ্ছেন। তাকে কান্না করতে দেখে হুজুর বলে উঠলেন, দেখুন, আপনি কান্না করবেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর ধৈর্য করুন। আমার মনে হচ্ছে এই মেয়েটার সাথে খারাপ কিছুর আসর রয়েছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো হুজুর দেখিয়ে চিকিৎসা নিন ওর, নইলে মেয়েটার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি ও মারাও যেতে পারে, যেমন অবস্থা দেখছি ওর। হুজুরের কথা শুনে আরও বেশি কান্নায় ভেঙে পড়লেন আয়েশা বেগম। ওনাকে সান্ত্বনা দিতে ওনার পাশে দাঁড়িয়ে ভদ্র মহিলাটি ওনার মাথায় হাত বুলিয়ে নানানভাবে সান্ত্বনা দিতে লাগলেন। এইভাবে কেটে গেল দিনের বাকিটা সময়। রাত 8টা। আয়নার রুমে বসে আছেন আয়েশা বেগম এবং হাবিবুর রহমান। আয়েশা বেগম হাবিবুর রহমানকে ফোন করে আয়নার কথা বলার সাথে সাথে উনি এক মুহূর্তে দেরি না করে মেয়ের এমন অবস্থা শুনে দ্রুত ছুটে এসেছেন বাসায়। আয়েশা বেগম আয়নার মাথার পাশে বসে থেকে হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে সব কিছু খুলে বললেন, আয়নার সাথে ঘটে যাওয়া যাবতীয় ঘটনাগুলো। সব কিছু শুনে কপালে হাত দিয়ে বসে আছেন হাবিবুর রহমান। তার মাথায়ও কিছুই ঢুকছে না, তার মেয়ের সাথে আসলে কি হচ্ছে। তবে এটুকু বুঝতে পারছেন উনি যে আয়না 2 মাস আগে থেকে যে কথাগুলো বলতো সেগুলো কিছুই মিথ্যা ছিল না, বরং সব কিছুই সত্যি ছিল। ওর সাথে খারাপ কিছু হচ্ছিল গত 2 মাস আগে থেকে, যেটা ও বলতেও তারা কেউ বিশ্বাস করতে না, যেটা ও বললেও তারা কেউ বিশ্বাস করতেন না। বেশ কিছুক্ষণ এইভাবে বসে থেকে কপালে হাত দিয়ে চিন্তা করার পর কপাল থেকে হাত ছড়িয়ে আয়েশা বেগমের দিকে তাকালেন হাবিবুর রহমান। তারপর ছোট্ট করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, তুমি আয়নার কাছে থাকো, আমি এক জায়গা থেকে ঘুরে আসছি। কথাটি বলেই উঠে দাঁড়ালেন হাবিবুর রহমান। তারপর পা বাড়ালেন বাইরের দিকে, কিন্তু তখনই ওনার হাত ধরে আটকে দিলেন আয়েশা বেগম এবং অসহায় গলায় বলে উঠলেন, তুমি এখন দয়া করে কোথাও যেও না হাবিব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আয়নার কাছে। আমার ভীষণ ভয় করছে, জানি না কখন কি হয় আবার। সেই যে দুপুরের পর মেয়েটা শুয়ে ঘুমিয়ে পড়ল আর একবার ওর জন্য জাগলো না, ওকে নিয়ে খুব টেনশন হচ্ছে আমার। এখন কোথায় যেও না তুমি হাবিব, এই রাতের বেলায় আমি একা ওর কাছে থাকতে পারবো না। আয়েশা বেগমের কথা শুনে একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন হাবিবুর রহমান।
কতটা অসহায় হলে আর কতটা ভয় পেলে একজন মা তার মেয়ের কাছে থাকতে ভয় পায়, এটা ভাবতেই বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হলো হাবিবুর রহমানের। তারপর সে চেয়ারে বসে কিছু একটা ভেবে পকেট থেকে ফোনটা বের করলেন। তারপর কেউ একজনের কাছে ফোন দিলেন তিনি। ফোনের ওপাশ থেকে ফোনটা রিসিভ করে সালাম দিলেন হাবিবুর রহমানকে। তিনিও সালামের উত্তর নিয়ে ওপাশের ব্যক্তির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলেন। তারপর আয়শা বেগমের দিকে তাকিয়ে বললেন, তুমি একদম চিন্তা করো না আয়শা, আমি সেলিমকে ফোন করে দিয়েছি, সে কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। ইনশাআল্লাহ আমাদের আয়না সুস্থ হয়ে যাবে, শুধু এইটুকু সময়ের দরকার। ওনার কথা শুনে অবাক হয়ে আয়শা বেগম বললেন, তুমি এটা কি বলছো হাবিব? তুমি সেলিম ভাইকে ফোন দিচ্ছ কেন? সেলিম ভাইয়ের এখানে কি কাজ? আমাদের আয়না তো আর অসুস্থ না, সেলিম ভাই এসে ওর চিকিৎসা করবে, ওর দরকার একজন কোনো হুজুর বা কবিরাজকে, তুমি ওনাকে কেন ফোন দিলে হাবিব? আয়শা বেগমের কথা শুনে বেশ বিরক্তির ভঙ্গিতে হাবিবুর রহমান বললেন, দেখো আয়শা, তুমি আজকাল যুগের মানুষ হয়েও যদি এমন কথা বলো তাহলে আমি কি বলবো বলো তো? আয়না তেমন কিছু হয়নি যেটা তুমি ভাবছো, আর পৃথিবীতে ভূত পেত বলতে কোনো কিছুই নেই যে ওর সাথে ভূত হাজির হয়েছে। তোমরা হয়তো কি দেখতে কি দেখেছো সেটাই মনের ভুল ধরে নিয়ে বসে আছো। আয়নার শরীর অসুস্থতায় ও এমন করছে, তুমি চিন্তা করো না, সেলিম এসে ওকে চিকিৎসা করলে ও আবার অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে। আমি সেলিমকে ফোন করে আসতে বলে দিয়েছি, আরও আসছে। আমি আর বেশি কথা বাড়াতে চাই না এটা নিয়ে। হাবিবুর রহমানের কথা শুনে ভুরু কুচকালেন আয়শা বেগম। তারপর বলে উঠলেন, তুমি এসব কী বলছো হাবিব? তোমার কি মনে হয় আমি পাগল হয়ে গেছি তাই পাগলের মতো কথা বলছি? আমি যেটা দেখেছি সেটা যদি তুমি দেখতে তাহলে তুমিও আমার মতো কথা বলতে। আয়নার এখন ডাক্তারের চিকিৎসা নয়, বরং কোনো ভালো হুজুর দিয়ে চিকিৎসা দরকার। ওর সাথে খারাপ কিছু রয়েছে যেটা আমি এবং আমাদের পাশের বাসার ভাবি নিজের চোখে দেখেছি। তুমি কেন বিশ্বাস করছো না আমার কথা বলো তো? কারণ তোমার কথা বিশ্বাস করার মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আমি। আজকাল মানুষ হয়ে এখনকার এমন আধুনিক যুগে তুমি কিভাবে বিশ্বাস করতে পারলে এমন কিছু থাকতে পারে? এমন তো হতে পারে কেউ চালাকি করে তোমাকে ভয় দেখানোর জন্য এরকম কিছু একটা করেছে যাতে তোমরা ভয় পাও। আর কেই বা বলতে পারে? আমাদের পাশের বাসার ভাবিও হয়তো এমন কিছু করতে পারে, আমাদের উপর কোনো শত্রুতা করে। হাবিবুর রহমানের কথা শুনে আর কথা বাড়ালেন না আয়শা বেগম। সে বুঝতে পেরেছে সে যত কিছুই বলুক না কেন হাবিবুর রহমান তার কথা বিশ্বাস করবেন না। তা এখন নিজের চুপ থাকায় সোচরায় মনে করছেন তিনি। বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরেই ওনাদের বাসায় এসে পৌঁছালেন ডাক্তার সেলিম সিকদার। ডোরবেলের শব্দে হাবিবুর রহমান গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই রুমের মাঝে হস্তনস্ত হয়ে প্রবেশ করলেন ডাক্তার সেলিম সিকদার। তারপর হাবিবুর রহমানের দিকে তাকিয়ে শার্টের হাঁটা ফোল্ড করতে করতে বলে উঠলেন, কি হয়েছে বলতো হাবিব? এত জরুরি তরফ করলে যে আমার, আর তুই এখন এই সময় বাসায় কেন? তুই না 1 মাসের জন্য নিজের বিজনেসের কাজে গেছিলি, তাহলে আজ এখন বাসায় কেন? কারো কিছু হয়েছে নাকি আবার? আয়না মামুনি কেমন আছে? এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ফেললেন ডাক্তার সেলিম সিকদার। ওনার কথা শুনে হাবিবুর রহমান কিছুক্ষণ চুপ থেকে গভীর গলায় বললেন, আমি এখানে কেন আছি একটু পরেই জানতে পারবি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আয়নার রুমে চল, ওর শরীরটা মোটেও ভালো নেই। তুই তো সবই জানিস ওর ব্যাপারে, কিন্তু এখন আরও অবস্থা বেগেদিক হচ্ছে ওর। সে কি রে হাবিব, ফোনে তো আমার এমন কিছুই বলিসনি, তুই শুধু তাড়াতাড়ি করে বাসায় আসতে বললি। কি হয়েছে আবার আয়না মামুনির? ওর শরীরটা ভীষণ খারাপ, আমি দেখে গিয়েছিলাম। আবার কিছু হয়েছে নাকি? সিঁড়ি বেয়ে আয়না রুমে যেতে যেতে কথাগুলো বললেন ডাক্তার সেলিম সিকদার। ওনার কথার উত্তর না দিয়ে সোজা আয়নার রুমে চলে গেলেন ওনাকে নিয়ে হাবিবুর রহমান। আয়নার রুমের দরজার সামনে যেতেই থমকে গেলেন দুজনেই, কারণ আয়নার রুমের মধ্যে ফ্লোরে পড়ে আছে আয়শা বেগম অজ্ঞান অবস্থায়। আর আয়না বিছানার উপর চুল এলোমেলোভাবে বসে বিশ্রীভাবে হাসছে।
কি ভয়ঙ্কর চেহারা দেখতে লাগছে আয়নার। চোখগুলো যেন লাল টকটক হয়ে আছে তার, যেন এখন চোখ দিয়ে রক্ত বের হবে। ওর এমন ভয়ঙ্কর অবস্থা দেখে দুজনেই ঘাবড়ে গেলেন। এমন টিউশনের রোগ এবং আগে কখনোই দেখেননি। ডাক্তার সেলিম শিকদার। হাবিবুর রহমান দ্রুত গিয়ে ওনার স্ত্রী আয়শা বেগমের মাথাটা নিজের কোলে তুলে নিলেন। তারপর আয়শা বেগমের গালে হালকা থাপ্পড় দিতে দিতে ওনাকে ডাকতে লাগলেন, আয়শা, এই আয়শা, চোখ খোলো। কি হয়েছে তোমার? তুমি এইভাবে নিচে পড়ে আছো কেন? আয়শা, চোখ খোলো আয়শা। বেশ কয়েকবার ডাকার পর হঠাৎ চোখ মেলে তাকালেন আয়শা বেগম, আর তাকে ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন তিনি। ওনার জ্ঞান ফিরতেই ওনাকে রেখে হাবিবুর রহমান দ্রুত উঠে চলে গেলেন আয়নার কাছে। তারপর আয়নার পাশে গিয়ে বসে ওর সামনে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে দুবার ধরে ঝাঁকিয়ে দিয়ে বললেন, এই আয়না, কি হয়েছে মা তোমার? তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? এভাবে পাগলের মতো হাসছো কেন তুমি? হাবিবুর রহমানের প্রশ্নের উত্তরে আয়না কোনো কথা না বলে দুই হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে নিচে ফ্লোর ফেলে দেয় ওনাকে। তারপর বিশ্রীভাবে কিটকিট করে হাসতে হাসতে বলে উঠল, আমাকে ছেড়ে দে তোরা, কেউ আমায় আটকে রাখতে পারবি না। আমি ওকে নিয়ে চলে যাব আমার নিজের রাজত্বে। ওকে নিয়ে চলে যাব আমি। ওকে ভয় দেখে মারতে এসেছিলাম, কিন্তু মারবো না আমি ওকে, বরং নিজের সঙ্গে নিয়ে চলে যাব সারা জীবনের মতো। তোরা কেউ আটকাতে পারবি না আমাকে, কেউ না। কথাগুলো বলেই আবার বিব্রতভাবে দিগ্র ঘুটে হাসি দিতে লাগলো আয়না। ওকে এইভাবে হাসতে দেখে হাবিবুর রহমান নিচ থেকে উঠে আবারও মেয়ের কাছে এগিয়ে আসলেন। ওনার মাঝে ভয় আতঙ্ক দুটোই যেন জেগে বসেছে এখন। আয়নার এমন অবস্থা দেখে আবার ওর পাশে এসে বসে ওর মাথা হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মা? এসব কি বলছো? কোথায় যাবে তুমি? আর কাকে নিয়ে যাবে? কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো মামুনি? আমার দিকে তাকাও, আমি তোমার আব্বু। দেখো, আমি তোমার আব্বু। আমায় চিনতে পারছো না তুমি? ওনার কথা শুনে আয়না এমনভাবে হাসতে লাগলো যেন বিশাল বড় কোনো জোক শুনছে ও। হাসতে হাসতে কুটকুটি হয়ে যাচ্ছে আয়না। তারপর হাসতে হাসতে চিৎকার করে অস্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কে আব্বু? কিসের আব্বু? কাউকে চিনবে না এখন থেকে ও। আয়না শুধু আমায় চিনবে। ওকে নিয়ে যাব আমি আমার সাথে করে। তোরা কেউ আটকাতে পারবি না আমাকে। আয়না আমার সাথে যাবে। আমি ওকে নিয়ে যাব আমার দেশে। তোরা কেউ কোনোদিনও আর খোঁজ পাবি না ওকে। ওকে মারতে এসেছিলাম আমি, কিন্তু মারতে পারবো না। ভালোবেসে ফেলেছি ওকে, তাই সাথে নিয়ে যাব আমি ওকে। তোরা কেউ আটকাতে পারবি না আমায়। চলে যা সবাই, চলে যা এই রুম থেকে। এই রুমটা শুধু ওর আর আমার। কথাগুলো বলেই রাগে দাঁত কিরমির করতে লাগলো আয়না। ও কেমন করতে দেখে অবাক চোখে তাকিয়ে রইলেন হাবিবুর রহমান। এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সব কিছুই দেখছিলেন ডাক্তার সেলিম শিকদার। সে কোনো কিছুই বুঝতে পারছিলেন না আয়নার আচরণ ব্যবহারের ব্যাপারে। এইদিকে নিচে পড়ে থেকে থরথর করে কাঁপছিলেন আয়শা বেগম। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ করে আয়না ঠাস করে বিছানার উপর জ্ঞান হারিয়ে ফেলে। আয়নাকে জ্ঞান হারিয়ে পড়ে যেতে দেখে হাবিবুর রহমান দ্রুত এগিয়ে গেলেন আয়নার কাছে। তারপর ওকে ঝাঁকাতে ঝাঁকাতে নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু কিছুতেই আয়নার জ্ঞান ফিরছে না। দেখি সেলিম শিকদার এগিয়ে এলেন আয়নার কাছে। তারপর ওর হাত ধরে ওর পালস চেক করে বললেন, আয়না অনেক অসুস্থ হয়ে পড়েছে, প্রেশার একদম নেমে গেছে ওর। হাবিব, তুই একটু সরে দাঁড়া, আমি ওকে একটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি, এতে করে ওর প্রেশারটা ঠিক হয়ে যাবে। ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে তাড়াতাড়ি সেখান থেকে সরে দাঁড়ালেন হাবিবুর রহমান। উনিও আর দেরি না করে দৌড়তে একটা ইঞ্জেকশন বের করে সেটা আয়নার হাতে পুশ করে দিলেন। তারপর আয়শা বেগম এবং হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের আর এখানে থাকা ঠিক হবে না, ওকে একটু বিশ্রাম নিতে দাও। চলো আমরা অন্য রুমে গিয়ে বসি, আমার কিছু জানার আছে ওর সম্পর্কে। ভাবি, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার, চলুন এখান থেকে। ওনার কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আয়নার রুম থেকে বের হলেন আয়শা বেগম।
সাথে হাবিবুর রহমানও মেয়ের দিকে একবার ছলছল চোখে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। তারপর পাশের রুমে এসে বসে ডাক্তার সেলিম শিকদার আয়শা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা ভাবি বলুন তো, আমরা আসার আগে আয়নার রুমে কি হয়েছিল, আর আপনি ফ্লোরে বা পড়ে গেলেন কি করে, আর আয়না এইভাবে কথা বলছিল কেন? আমি তো এমন ক্রিটিক্যাল রোগের আগে অন্য কারো দেখিনি। ওর আসলে কি হয়েছে কিছুই ধরতে পারছি না আমি। আমার 25 বছরের ডাক্তারি জীবনে এমন কোনো রোগীকেই পাইনি আমি, যেমনটা আয়নাকে দেখলাম। আপনি সব কিছুই খুলে বলুন আমাদের। ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে আয়শা বেগম কান্না করতে করতে ফুপিয়ে ফুপিয়ে বললেন, কি বলবো ভাই আপনাদের, আমি হাবিবকে অনেকবার বলেছি, কিন্তু ও আমার কথা বিশ্বাস করে না। আয়নার শরীরে কোনো সমস্যা হয়নি, বরং ওর মানসিক কোনো সমস্যা হয়েছে। ওর সাথে খারাপ কিছুর আসর হয়েছে। হাবিব কেন বিশ্বাস করছো না আমার কথা তুমি? খুব খারাপ কিছুর আসর করেছে আমার আয়নার সাথে। ওকে ডাক্তার দেখে কাজ হবে না, ভালো কোনো হুজুর দেখাতে হবে বা কবিরাজ। আমি আজ নিজের চোখে দেখেছি আমার মেয়ের অবস্থা। কথাগুলো বলেই হু হু করে কান্না শুরু করলো আয়শা বেগম। ওনাকে কান্না থামাতে বলে সেলিম শিকদার বলে উঠলেন, ভাবি প্লিজ এইভাবে কান্না করে কোনো কিছু উপায় বের হবে না। আপনি ঠিক করে বলুন আসলে কি হয়েছিল আমরা আসার আগে আয়নার সাথে, আর কেনই বা এরকম আচরণ করলো ও? তারপর বিশ্বাস করা না করা সেটা পরের ব্যাপার। আপনি আগে বলুন তো ঠিক কি হয়েছিল। ওনার কথা শুনে চোখের পানি মুছে ফুপিয়ে ফুপিয়ে আয়শা বেগম বলতে শুরু করলেন, ভাই কি বলবো আপনাদের, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু এটাই সত্যি যে আয়নার রুম থেকে হাবিব যখন বেরিয়ে যায় আপনি এসেছেন বলে দরজা খুলে দেওয়ার জন্য, তার কিছুক্ষণ পরেই আয়না জ্ঞান ফিরে আসে। ওকে জ্ঞান ফিরে আসতেই দেখে আমি ভীষণ খুশি হই, কিন্তু তখন ওই রুমের মাঝে ঘটে এক অদ্ভুত ঘটনা। এটুকুই বলে ভয়ে কেঁপে উঠলেন আয়শা বেগম। ওনাকে ভয় পেতে দেখে ডাক্তার সেলিম শিকদার ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, প্লিজ ভাবি আপনি এইভাবে ঘাবড়াবেন না, পুরো ঘটনা খুলে বলুন আমাদের কাছে, তারপর কি হয়েছিল। তারপর আয়নাকে জ্ঞান ফিরতে দেখে আমি ওর মাথায় হাত বুলিয়ে ওকে ডাকতে থাকি, কিন্তু তখনই আমি খেয়াল করি আয়নার নজর রয়েছে ওর ঘরে থাকা ড্রেসিং টেবিলের আয়নার দিকে। ওর নজর অনুসার করে আমি সেই দিকে তাকাই, আর তাকিয়ে যেন আমার শরীর শিউরে ওঠে, কারণ আমি ড্রেসিং টেবিলের আয়নার মাঝে একটি বিড়াল দেখতে পাই। বিড়ালটা স্বাভাবিকের চাইতেও অনেক বেশি বড় দেখতে, এবং শরীরের লোমগুলো অসম্ভব কুচকুচে কালো রঙের। চোখের জায়গায় যেন 2 দলা আগুনের আটকে রেখেছে। আমি ভয়ে আয়নার হাত জড়িয়ে ধরে, আর তখনই হঠাৎ করে বিড়ালটা ড্রেসিং টেবিলের আয়না ভেদ করে বাইরে বেরিয়ে আসে, আর আমাকে পাশ কাটিয়ে লাফ দিয়ে আয়নার উপর ঝাঁপিয়ে পড়ে। ওর উপর ঝাঁপিয়ে পড়তেই অদৃশ্য হয়ে যায় বিড়ালটা। বিড়ালটা অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আমি আয়নাকে ডাকতে শুরু করি, আর তখনই আয়না লাফিয়ে উঠে বসে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কেমন অদ্ভুত আচরণ করতে থাকে। তারপর আর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আপনার এই রুমের মধ্যে আমায় ডাকছেন। কথাগুলো বলেই আবার কান্না করতে শুরু করলো আয়শা বেগম। ওনার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে ডাক্তার সেলিম শিকদার বলে উঠলেন, হাবিব তুই কি এর আগে থেকেই সব শুনেছিস এইসব ব্যাপারে? হাবিবুর রহমান অনেকক্ষণ সময় হলো চুপ করে থেকে কিছু ভাবছিলেন। হঠাৎ করে সেলিম শিকদারের প্রশ্ন শুনে ওনার দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি এসব আগেও শুনেছি কিন্তু বিশ্বাস করে নেই, কিন্তু এখন আয়নার যে অবস্থা দেখলাম তাতে আমার তো মনে হচ্ছে ব্যাপারটা সত্যি। তুই কি বলিস সেলিম? হাবিব আজকালকার বিজ্ঞান যুগে এইসব কোনো কিছুরই বিশ্বাস করা যায় না, বিশ্বাস করার যোগ্যও না এইসব ঘটনা, কিন্তু আমিও তো দেখলাম আয়নার অবস্থা, তাই অবিশ্বাস করতেও পারছে না ব্যাপারটা। আর ভাবি যেহেতু এইসব বলছে তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তুই একটা কাজ করতে পারিস, বিশ্বাস না হলেও একবার কোনো ভালো হুজুর দিয়ে চেষ্টা করে দেখতে পারিস কি হয়েছে আয়নার। আর আমি তো আছি ওকে চিকিৎসা দেওয়ার জন্য, তবে এইভাবে ওকে রাখা ঠিক হবে না এখন। ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন হাবিবুর রহমান। তারপর কিছু বলতে যাবেন
তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলেন তারা। তখন তারা আর দেরি না করে সবাই বাইরের দিকে এগিয়ে গেলেন। আর এগিয়ে গিয়ে দরজা খুলে বাইরে বের হতেই দেখতে পেলেন তাদের পাশের বাসার ওই ভদ্র মহিলাটার বাড়ির দাউ দাউ করে আগুনে জ্বলছে। সবাই চিৎকার চেঁচামেচি করে বাইরে বেরিয়ে এসেছেন, কিন্তু পুরো বাড়িতে আগুন লেগে গেছে তাদের। এমন অবস্থা দেখে সবার মনের ভিতর যেন ভিড় ভর করে বসলো। তখন ওই ভদ্র মহিলাটির দৌড়াতে দৌড়াতে ওদের কাছে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, সব কিছু আপনাদের জন্য হয়েছে। আমি যদি আপনাদের সাহায্য না করতাম ও হুজুরের কথা না বলতাম, আয়নার ব্যাপারে সতর্ক না করতাম, তাহলে আজ আমার বাড়িটা এমনভাবে পুরো ছাই ছাই হয়ে যেত না। আপনাদের মেয়ে আয়না ভালো করতে গিয়ে আজ আমার এই অবস্থা। এখন আমার কি হবে গো? কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন মহিলাটি। ওনার কথাই যেন কিছুই মাথায় ঢুকলো না কারো। তাই আয়শা বেগম কিছুটা অবাক হয়ে ওনার কাছে এগিয়ে গিয়ে বললেন, ভাবি, আপনি এমন কথা বলছেন কেন? কি হয়েছে আসলে বলুন তো? আর আপনাদের বাসায় আগুন লাগলো কি করে? মহিলাটি চিৎকার করে বলতে শুরু করলো, আপনাদের জন্য। হ্যাঁ, আপনার মেয়ে আয়নার জন্য আজ আমার পরিবার শেষ হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। আপনাদের মেয়ের সাথে খুব খারাপ কিছু আছে, আর তাকে সরাতে সাহায্য করতে গিয়েছিলাম বলে আজ আমার পরিবারের এই অবস্থা। খুব খারাপ কিছু আছে আপনার মেয়ের সাথে, কখনো সুখী হতে পারবেন না আপনারা। ওকে নিয়ে চলে যাবে ওই খারাপ জিনিসটা, আর আপনাদের সংসারটা ধ্বংস করে দিয়ে যাবে। পারলে সব কিছু ঠেকানো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, নইলে সব কিছু শেষ হয়ে যাবে আপনাদের। কথাগুলো বলে কান্না করতে করতে আবার নিজের বাড়ির দিকে ছুটে গেল ভদ্র মহিলাটি। ওনার কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন আয়শা বেগম। তারপর চিৎকার করে হাবিবুর রহমানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আয়শা বেগম, এখানে দাঁড়িয়ে না থেকে জলদি চলো, আয়নার রুমে একা আছে। যদি সত্যি ওকে নিয়ে চলে যায় ওর খারাপ জিনিসটা, চলো চলো জলদি চলো। কথাগুলো বলেই দৌড়ে আয়নার রুমের দিকে যেতে লাগলেন আয়শা বেগম। ওনার পিছু পিছু হাবিবুর রহমান এবং ডাক্তার সেলিম সিকদার যেতে লাগলেন। আয়নার রুমের কাছে যেতেই থমকে দাঁড়ালেন তারা, কারণ আয়নার রুমে একদম খালি, বিছানাতেও আয়না নেই। পুরো রুমে তন্ন তন্ন করে খোঁজেও আয়নায় কোথাও সন্ধান মিলল না। শেষে সবাই মিলে আয়নাকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসলেন। অনেক খোঁজেও বাড়ির কোথাও না পেয়ে ওনার ছাদের দিকে তাকাতেই ছাদের দরজা খোলা দেখতে পেলেন। ছাদের দরজা খোলা দেখে আয়শা বেগম মনে অজানা এক ভয় কেঁপে উঠল। আয়শা বেগম চিৎকার করে বলে উঠলেন, হাবিব, দেখো ছাদের দরজা খোলা। আমাদের আয়না এত রাতে ছাদে কি করে? জলদি চলো, ওকে ধরতে হবে। কথাটি বলেই তিনজন মিলে ছুটে ছাদের দিকে গেল। ছাদে পৌঁছে তাকে দেখলো আয়না একদম ছাদের কন্যা রেগে দাঁড়িয়ে আছে, আকাশ প্রাণ তাকে। ওকে এমন অবস্থা দেখে ভয়ে কেঁপে উঠলো সকলের মন। দৌড়ে গিয়ে ওর হাত ধরে ফেললো হাবিবুর রহমান। তারপর ওকে ছাদের কন্যা থেকে ছাদের মাঝখানে নিয়ে এসে ধমকের সুরে বললেন, আয়না, কি করছো তুমি? ছাদের কন্যারে গিয়ে কেন দাঁড়িয়েছিলে? এখন তো নিচেই পড়ে যেতে তুমি। হাবিবুর রহমানের কথা যেন আয়নার কান পর্যন্ত পৌঁছালো না। ও এখনও আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে, যেন আশেপাশে কি হচ্ছে কোনো কিছুই খেয়াল নেই ওর। ওকে এমন আনমরা দেখে ও দু বাহু ধরে ঝাঁকি দিল হাবিবুর রহমান। রাগী গলায় বললেন, আয়না, আমি তোমার কিছু বলছি, তুমি আমার কথা বুঝতে পারছো না? হাবিবুর রহমানের প্রশ্ন শুনে আয়না আকাশের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে উত্তর দিল, আমি যাব, আমি ওর সাথে চলে যাব। ও আমায় ডাকছে, আমি ওর সাথে চলে যাব। কথাগুলো বলেই কেমন অদ্ভুতভাবে হাসতে লাগলো আয়না। ওর এমন কথা শুনে কেঁপে উঠল আয়শা বেগমের মন। উনি দৌড়ে এসে হাবিবুর রহমানকে সরিয়ে দিয়ে আয়নাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে আয়না মা? এইসব আবুল তাবুল কি বলছো তুমি? কোথায় যাবে তুমি আমাদের ছেড়ে? আয়শা বেগমের কথা শুনে আয়না ওনার দিকে তাকে মৃদু সুরে বললেন, আম্মু, আমি চলে যাব, ওর সাথে চলে যাব আমি, আমাকে ও নিয়ে যাবে, ডাকছে ও আমায়। কথাগুলো বলেই আয়না ঢলে পড়ে গেল আয়শা বেগমের কোলে। আয়শা বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করে কান্না করতে করতে হাবিবুর রহমানের উদ্দেশ্যে করে বললেন, তুমি কি এখনও চুপ করে দাঁড়িয়ে থাকবে হাবিব? ওকে ভালো করার জন্য কাউকে ডাকবে না?
আমার মেয়েকে মারার শখ হয়েছে তোমার, দেখতে পারছো না ওর কী অবস্থা। আমার মেয়েকে বাঁচাও প্লিজ, তোমরা এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। কথাগুলো বলে চিৎকার করে কান্না করতে লাগলেন আয়শা বেগম। আয়শাকে বুকে জড়িয়ে নিয়ে, আয়শাকে কোলে নিয়ে রুমে বিছানায় নিয়ে এসে শুয়ে দিলেন হাবিবুর রহমান। তারপর সেলিম শিকদার এবং আয়শা বেগমকে আয়নার কাছে থাকতে বলে উনি বেরিয়ে গেলেন বাসা থেকে। দ্রুত হেঁটে গেলেন পাশের মসজিদে। তারপর সেখান থেকে মসজিদের ইমাম সাহেবকে সাথে করে নিয়ে বাসায় ফিরলেন তিনি। বাসায় ফিরে দেখলেন আয়না এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে বিছানায়। ইমাম সাহেব রুমে ঢোকে সকলের উদ্দেশ্যে সালাম দিলেন। ওনার সালামের উত্তর নিলেন ডাক্তার সেলিম শিকদার। ইমাম সাহেবকে দেখে আয়নার পাশ থেকে সরে গেলেন আয়শা বেগম। তারপর ইমাম সাহেব রুমে ঢুকতেই একটা চেয়ার এগিয়ে দিলেন ওনার দিকে। চেয়ারে বসে আয়নার ব্যাপারে সব কিছু জানতে চাইলেন ইমাম সাহেব। আয়শা বেগম কান্না করতে করতে ওনার ব্যাপারে সব কিছু বললেন ইমাম সাহেবের কাছে। সব শুনে উনি বললেন, দেখুন, এর আগেও আমি ওকে একবার দেখেছিলাম, তখন আপনাদের বলেছিলাম ওর সাথে খারাপ কিছু নজর থাকতে পারে। আপনারা দেরি না করে ওকে ভালো কোনো হুজুর দেখিয়ে নিন, নইলে বলা যায় না কখন কি হয়ে যায়। আজ রাতের মতন আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ইমাম সাহেবের কথা শুনে কেউ কিছু বললেন না। ওনাকে অনেক ধন্যবাদ দিলেন হাবিবুর রহমান। ইমাম সাহেব আয়াতুল কুরসি পরে নিজের হাতে জোরে জোরে শব্দ করে 3টে তুরি বাজালেন আয়নার রুমে। তারপর সূরা ইয়াসিন পরে আয়নার শরীরে ফোর দিলেন। তারপর আয়শা বেগমকে উদ্দেশ্য করে বললেন, একজন পানি নিয়ে আসতে। উনিও আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে এক জগ পানি নিয়ে এসে এগিয়ে দিলেন ইমাম সাহেবের দিকে। তিনি কয়েকটা সূরা পরে পানিতে ফু দিয়ে হাতে তুলে দিলেন হাবিবুর রহমানের। তারপর বললেন, এই পানিটা নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন, ইনশাআল্লাহ সারা রাত আর কোনো খারাপ শক্তি বাসায় প্রবেশ করতে পারবে না। আর আমি একটা ঠিকানাও নাম্বার দিয়ে যাচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওই ঠিকানায় যোগাযোগ করুন। সেই হুজুর দিয়ে আপনাদের মেয়ের চিকিৎসা করুন। উনি খুব ভালো একজন হুজুর, এই ব্যাপারে উনি আপনাদের সাহায্য করতে পারবেন। কথাগুলো বলেই একটা ঠিকানা হাবিবুর রহমানের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন ইমাম সাহেব। উনি চলে যেতেই হাবিবুর রহমান আর দেরি না করে পানির জগটা হাতে নিয়ে পুরো বাসায় একটু একটু করে ছিটিয়ে দিলেন সবটুকু পানি। তারপর আয়শা বেগম আর হাবিবুর রহমান আয়নার রুমে ওর পাশে থেকেই গেলেন। আর ডাক্তার সেলিম শিকদার ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যেন কোনো প্রয়োজনে তাকে ডাকে। সারা রাত মেয়ের চিন্তায় ঘুম হলো না আয়শা বেগম আর হাবিবুর রহমানের কারোরই। সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে দুজনে নামাজ পড়ে আয়নার জন্য অনেক দোয়া করলেন। আয়না এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওকে দেখে মনে হচ্ছে যেন কতদিন হলো শান্তিতে একটু ঘুমায় না ও, তাই ওকে আর ডাকলেন না কেউই। তারপর আয়শা বেগমকে আয়নার পাশে রেখে হাবিবুর রহমান চলে গেলেন সেই হুজুরের ঠিকানায় তার খোঁজে। আয়নাদের বাসা শহরের মাঝখানটায়, তাই হাবিবুর রহমান শহর পেরিয়ে গ্রামের দিকে চলে গেলেন। গ্রামের পর গ্রাম পেরিয়ে মোট 3টা গ্রাম পর পৌঁছালেন সেই হুজুরের ঠিকানায়। সেখানে পৌঁছে দেখলেন বিশাল বড় একটি টিনের তৈরি বাড়ি। বাড়ির চারিদিকে টিন দিয়ে দেওয়ালের মতন করে ঘেরা করা। বাড়িটার গেটের সামনে পৌঁছে বেশ কিছুক্ষণ বাড়িটার দিকে অবাক নয়নে তাকিয়ে রইলেন হাবিবুর রহমান। বাড়িটার টিনের হলেও অসম্ভব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। তারপর কিছু একটা ভেবে টিনের গেটের হালকা করে টোকা দিলেন তিনি। বেশ কয়েকবার টোকা দিতেই বাড়ির ভিতর থেকে কে একজন এসে গেট খুলে দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, কে আপনি, কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম, এটা কি আব্দুল আল মোমিন হুজুরের সাহেবের বাসা? হাবিবুর রহমানের মুখে হুজুরের নাম শুনে লোকটি হাবিবুর রহমানের দিকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে একবার তাকালেন। তারপর বললেন, জি, এটা তারই বাসা। আপনি বলেন কি দরকার? আমি কি তার সাথে একটু দেখা করতে পারি? আসলে অনেক বিপদে পড়ে আমি তার কাছে এসেছি। অসহায় কণ্ঠে কথাগুলো বললেন হাবিবুর রহমান। ওনার কথা শুনে গেটের ভিতরে দাঁড়িয়ে থাকা লোকটি বললেন, ঠিক আছে,
আপনি ভিতরে এসে বসুন, হুজুর একটু পরেই বের হবেন। এখন নামাজ পড়তে ব্যস্ত আছেন উনি। ওনার নামাজ শেষ হলে আপনাকে ডেকে দেব আমি, আপনি ভিতরে এসে বসুন। ওনার কথা শুনে হাবিব রহমান আর দেরি না করে বাসার ভেতরে প্রবেশ করলেন। বাসাটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরটা যেন তার চাইতেও বেশি সুন্দর। গেট দিয়ে ঢুকতেই চারপাশে অসংখ্য ফুল গাছ দেখতে পেলেন তিনি। আর প্রত্যেকটি ফুল গাছে ফুটে আছে নানান ফুল। ফুলের গাছ ছাড়াও আরও অনেক রকমের ফলের গাছও রয়েছে বাড়িটার উঠানে। বারান্দার উপর পাতা আছে বেশ কয়েকটা বেঞ্চ ও চেয়ার। লোকটি সেখানে বসতে বললেন হাবিবুর রহমানকে। লোকটার কথা মতো তিনিও গিয়ে একটি চেয়ার টেনে বসে পড়লেন। তারপর মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলেন আয়নার কথা। বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর সেই লোকটি আবার ফিরে এসে বললেন, আপনাকে হুজুর ডেকেছেন, আপনি ওই রুমটাতে যান। লোকটার কথা মতো ওনার দেখানো রুমটার দিকে পা বাড়ালেন হাবিবুর রহমান। পুরো বাড়িটা টিনের হলেও অনেক বড়, সুন্দর, সাজানো গোছানো পরিপাটি। কিন্তু যেই রুমটাতে যেতে বলেছে লোকটা, সেই রুমটা অনেক ছোট্ট, একটি রঙিন টিন দিয়ে তৈরি করা রুম। বাইরে থেকে দেখে মনে হচ্ছে না ওটা কারো থাকার রুম। হয়তো রুমটাতে কেউ থাকে না, কিন্তু রুমটা অনেক সুন্দর। বাইরে থেকে দেখলেই যেন চোখ জুড়ে যাচ্ছে হাবিবুর রহমানের। রুমটার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, কেমন সুন্দর দেখতে। হাবিবুর রহমান গুটি গুটি পায়ে রুমের দরজায় গিয়ে দাঁড়ালেন। তারপর সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি কি ভিতরে আসতে পারি? কথাটি বলেই চুপ করে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন হাবিবুর রহমান। তখনই রুমের ভেতর থেকে মধুর কণ্ঠে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। রুমের ভিতরে যাওয়ার অনুমতি পেয়ে অপেক্ষা করলেন না হাবিবুর রহমান। উনি বিসমিল্লাহ বলে রুমের মাঝে প্রবেশ করলেন। প্রবেশ করে সামনের দিকে দেখে যেন চোখটা মুগ্ধ হয়ে গেল তার। একজন বয়স্ক লোক বসে আছেন জায়নামাজের উপর, পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, মাথায় সাদা রঙের পাগড়ি, মুখে ঘন চাপদাড়ি, অনেক সুন্দর নুরানি চেহারা তার। হাবিবুর রহমান মুগ্ধ চোখে তাকিয়ে আছেন সেই হুজুরের দিকে। ওনাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে হুজুর বললেন, ভিতরে এসে বসুন, বলুন আপনার কি সমস্যা। হুজুরের কথায় ধান ভাঙল হাবিবুর রহমানের। তিনি গিয়ে হুজুরের পাশে বসে পড়লেন। তারপর বলতে শুরু করলেন, হুজুর, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি একটু সাহায্য চাওয়ার জন্য। দয়া করে আপনি যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। এইটুকু বলেই গোমরা মুখ করে থেমে গেলেন হাবিবুর রহমান। ওনাকে থামতে দেখে হুজুর বলে উঠলেন, কি হয়েছে আপনার, আমাকে সব খুলে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আর সব কিছুর সাহায্যের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনাকে সেই তৌফিক দান করেন তাহলে অবশ্যই আমি আপনাকে বিপদ থেকে মুক্ত করতে আপনাকে সাহায্য করব। হুজুরের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাবিবুর রহমান আবারও বলতে শুরু করলেন, হুজুর, আমার একমাত্র মেয়ে আয়না, ও ছাড়া আমার আর কোনো সন্তান নেই। আমার সেই মেয়েটা অনেক বিপদে আছে হুজুর। ইদানিং ওর সাথে অস্বাভাবিক সব ঘটনা ঘটে যাচ্ছে। ওকে নিয়ে আমরা অসম্ভব টেনশনে আছি। কোনো চিকিৎসাতেই কোনো কিছু হচ্ছে না। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, আমার বাসায় গিয়ে ওকে একটু দেখতেন, তাহলে আল্লাহর রহমতে হয়তো আমার মেয়েটা একটু ভালো হতো। কথাগুলো বলেই মন খারাপ করে মাথা নিচু করে বসে রইলেন হাবিবুর রহমান। ওনার কথা শুনে ছোট্ট করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাতে থাকা তসবিহটা পাশে রেখে হুজুর বলে উঠলেন, আপনি এইভাবে ভেঙে পড়বেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি আমার কাছে সব কিছু খুলে বলুন, ঠিক কি হয়েছে আপনার মেয়ে আয়নার সাথে। হুজুরের কথা শুনে মাথা তুলে ওনার দিকে তাকালেন হাবিবুর রহমান। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হুজুরের কাছে একে একে সব কিছু খুলে বললেন তিনি। আয়নার সাথে ঘটে আসা সবগুলো কথাই তার কাছে খুলে বললেন তিনি। সব কিছু শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন হুজুর। তারপর হাবিবুর রহমানকে ডেকে উদ্দেশ্য করে বললেন, আপনার কথা শুনে যা বুঝতে পারছি তাতে মনে হচ্ছে আপনার মেয়ের উপর
খুব খারাপ কিছু নজর পড়েছে। সে যাই হোক, আমি দেখছি ব্যাপারটা, আপনি চিন্তা করবেন না। আপনি শুধু আপনার মেয়ের নাম আর আপনার স্ত্রীর নামটা আমার কাছে লিখে দিয়ে যান, সাথে আপনার ঠিকানাটাও। আর আমি আপনাকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আপনার মেয়ের ডান হাতে পরিয়ে দেবেন। ভুল করেও এই তাবিজটা ওর থেকে দূরে সরাবেন না, এক মুহূর্তের জন্যও না। আমি দেখছি কি করা যায়। কালকে আবার এই সময় চলে আসবেন, আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলবো। এইটুকু বলে হুজুর নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ এবং একটা লাল কলম বের করে হাতে নিলেন। তারপর কাগজে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কিছু একটা লিখলেন আরবি অক্ষরে। তারপর সেটা ভাঁজ করে মুড়িয়ে একটা ছোট্ট তাবিজের মধ্যে পুরে সেটার মুখে মোম লাগিয়ে আটকে দিলেন। তারপর সেটাতে কালো রঙের মোটা সুতা দিয়ে আটকে হাবিবুর রহমানের হাতে দিয়ে বললেন, এটা আপনার মেয়ের ডান হাতে নিয়ে বেঁধে দেবেন। ইনশাল্লাহ এটা ওর সাথে থাকা পর্যন্ত ওর কাছে কোনো খারাপ কিছু আসতে পারবে না। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি এই সমস্যার অসমাধান ঘটার চেষ্টা করব ইনশাল্লাহ। হুজুরের কথা শুনে অনেকটাই আশ্বাস হলেন হাবিবুর রহমান। তার দেরি না করে হুজুরের হাতে থাকা তাবিজটা নিয়ে ওনাকে সালাম দিয়ে উঠে দাঁড়ালেন ফিরে যাওয়ার জন্য। কয়েক পা গিয়ে আবার কিছু একটা ভেবে পিছনে ঘুরে তাকালেন তিনি। তারপর আবার হুজুরের সামনে এসে বসে পড়ে বলে উঠলেন, হুজুর আপনাকে কত টাকা দিতে হবে, মানে এই তাবিজটার দাম হিসাবে? হাবিবুর রহমানের কথা শুনে মুচকি হাসলেন হুজুর। তারপর মুখে হাসি রেখে টেনেই বললেন, আমাকে কিছু দিতে হবে না, আমাকে দেবার জন্য আমার আল্লাহ আছেন। আলহামদুলিল্লাহ, আমি শুধু সকলের উপকার করতে পারলেই অনেক শান্তি লাভ করি মনে। আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আপনি এখন বাসায় ফিরে যান। আর অবশ্যই নিজের মেয়ের দিকে খেয়াল রাখবেন। কালকে আবার এই সময় চলে আসবেন, কালকে বাকি কথা হবে ইনশাল্লাহ। হুজুরের কথার উত্তরে আর কিছু বললেন না হাবিবুর রহমান। ওনার কাছ থেকে উঠে ওনাকে সালাম দিয়ে বাসায় ফেরার জন্য বাড়ির দিকে পা বাড়ালেন। তারপর সেখান থেকে সোজা নিজের বাসায় ফিরে আসলেন তিনি। বাসায় এসে রুমে ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল তার। কারণ বাসায় এসে তিনি দেখলেন তার বাসার দরজা খোলা, আর বাসার মধ্যকার সব কিছু লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে ছিটে পড়ে আছে ফ্লোরে। কিন্তু আয়না বা আয়শা বেগম কাউকে রুমের মাঝে দেখা যাচ্ছে না। তাই হাবিবুর রহমান উত্তেজিত হয়ে ওদের দুজনকে খুঁজতে লাগলেন, কিন্তু নিচতলার কোথাও তাদের না পেয়ে দৌড়ে উপরে চলে গেলেন তিনি। উপরতলায়ও আয়নার রুমে পৌঁছাতেই যেন চোখ দুটো বের হয়ে আসে অতিক্রম হলো তার। কারণ আয়শা বেগম অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে রুমের মাঝে। রুমের ভিতরে সব জিনিসই এলোমেলো এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। রুমের কোনো কিছুই ঠিক নেই। আয়না আরেক পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আয়নার মাথা কেটে অনেকটা রক্ত বেরিয়েছে, ও রক্ত ফ্লোরে পড়ে অনেকটা জায়গায় ভিজে গেছে। সব কিছুর এমন অবস্থা দেখে হাবিবুর রহমানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। উনি আর দেরি না করে আয়শা বেগমের কাছে চলে গেলেন। তারপর আয়শা বেগমকে ডাকতে লাগলেন, আয়শা, আয়শা, ওঠো আয়শা, কি হয়েছে তোমার? চোখ খোলো আয়শা। বেশ কয়েকটা ডাক দেওয়ার সাথে সাথে আয়শা বেগমের চোখ মেলে তাকালেন। তারপর উঠে বসে উত্তেজিত কণ্ঠে হাবিবুর রহমানের হাত ধরে বললেন, আয়না কোথায়? আমাদের আয়না কোথায় আছে হাবিব? ওকে বাঁচাও, ওকে নিয়ে চলে যাবে ওই শয়তানটা, ওকে বাঁচাও হাবিব। কথাগুলো বলে পাগলের মতো করতে লাগলেন আয়শা বেগম। ওনার কথা শুনে হাবিবুর রহমান ওনার কাছ থেকে উঠে গিয়ে আয়নার পাশে বসলেন। তারপর আয়নার মাথাটা ধরে নিজের কোলে তুলে নিয়ে ডাকতে লাগলেন ওকে, আয়না, আয়না মামনি, চোখ খোলো, কি হয়েছে তোমার? কথা বলো আমাদের সাথে। চোখ খোলো মামনি, কি হয়েছে তোমার মামনি? কথা বলো আমাদের সাথে। কিন্তু কোনো মতেই আয়নার চোখ মেলে তাকাচ্ছে না। অজ্ঞান অবস্থায় পড়ে আছে কোলের মধ্যে। ওকে চোখ মেলে তাকাতে না দেখে হাবিবুর রহমান আর দেরি না করে ওকে পাঞ্জা করে কোলে তুলে নিলেন। তারপর দৌড়তে আয়শা বেগমকে সাথে আসতে বলে বাইরের দিকে ছুটলেন। আয়নাদের বাড়িটা রাস্তার সাথে হয়, গেটের দিয়ে বাইরে বের হতে একটা সিএনজি পেলে গেলেন হাবিবুর রহমান। উনি দ্রুত সিএনজিতে উঠে আয়শা বেগমকে অন্য পাশে এসে উঠতে বললেন। তারপর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। হাসপাতাল পৌঁছাতেই আয়নাকে কোলে নিয়ে
কান্না করতে করতে আর ডাক্তার সেলিম শিকদারকে ডাকতে ডাকতে হাসপাতালের ভিতরের দিকে ছুটে গেলেন। হাবিবুর রহমান ওনার চিৎকারের শব্দ শুনে ডাক্তার সেলিম শিকদার দ্রুত নিজের কেবিন থেকে বেরিয়ে আসলেন। তারপর হাবিবুর রহমানের কোলে আয়নাকে এই অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেলেন তিনি। ডাক্তার সেলিম শিকদারের কাছে এগিয়ে আসতে হাবিবুর রহমান কান্না করতে করতে উত্তেজিত কণ্ঠে বললেন, সেলিম, আমার মেয়েটাকে বাঁচা সেলিম। ওর কি হয়ে গেল? ও কথা বলছে না কেন? আমার সাথে কথা বলছে না কেন? ও চোখ কেন খুলছে না? ওকে বাঁচা সেলিম, যেভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচা তুই। হাবিবুর রহমানের সাথে থাকা আয়শা বেগমও পাগল মতো করতে লাগলেন। ওনাদের শান্ত হতে বলে ডাক্তার সেলিম শিকদার নার্সদের দিয়ে দ্রুত আয়নাকে একটি কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দিলেন। সাথে তিনিও কেবিনে ঢুকলেন, কেবিনের দরজা লাগিয়ে দিলেন। তারপর আয়নার কপালে কেটে যাওয়া স্থানে রক্ত পরিষ্কার করে সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন তিনি। তারপর ওর আরও কিছু চেক আপ করে ওর হাতে একটি ইঞ্জেকশন পুশ করে দিলেন। তারপর দুজন নার্সকে সেখানে থাকতে বলে তিনি কেবিন থেকে বাইরে বেরিয়ে আসলেন। তাকে দেখেই তার কাছে দৌড়ে এলেন হাবিবুর রহমান এবং আয়শা বেগম। তারপর উত্তেজিত কণ্ঠে হাবিবুর রহমান বললেন, আমার মেয়েটা এখন কেমন আছে সেলিম? ও সুস্থ হয়ে যাবে তো? ও ভালো আছে তো সেলিম? ওনাকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সেলিম শিকদার ওনার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, তোরা চিন্তা করিস না হাবিব, তোর মেয়ে আয়না এখন বিপদমুক্ত। ওকে নিয়ে আর কোনো চিন্তা নেই। আল্লাহর রহমতে সুস্থ আছে ও, কিন্তু কোনো কিছু দেখে হয়তো ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তোরা চিন্তা করিস না, ওকে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠলেই অনেকটা সুস্থতা বোধ করবে ও, তখন তোরা ওর কাছে যেতে পারবি। কথাটি বলেই সেখান থেকে নিজের প্রয়োজনে কিছু কাজে চলে গেলেন ডাক্তার সেলিম শিকদার। উনি চলে যেতেই হাবিবুর রহমান আয়শা বেগমকে নিয়ে পাশের একটা বেঞ্চে গিয়ে বসলেন। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, ঠিক কি হয়েছিল আয়শা? কি করে হলো এইসব? বাসার মধ্যে ওর মন লন্ডভন্ড কী করে হলো সব কিছু? আর আয়নাও তুমি ওইভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? কি হয়েছিল সব কিছু খুলে বলো আমার। হাবিবুর রহমানের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আয়শা বেগম বলতে লাগলেন, সকালে তুমি চলে যাওয়ার পর আমি সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে কাজ করতেছিলাম। তখনই আমার কাছে আসে আয়না। ওকে বেশ সুস্থতায় দেখেছিলাম। তখন কোনো অস্বাভাবিক কোনো কিছুই ছিল না ওর মাঝে। ওকে এমন স্বাভাবিক দেখতে পেয়ে অনেকটাই শান্তি পাই মনে আমি। ও আমার কাছে এসে আমায় বলে আমার সাথে কাজে হেল্প করবে, কিন্তু আমি ওকে বলি কোনো কাজে হেল্প করতে হবে না, তুমি গিয়ে ডাইনিং টেবিলে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসছি। আমার কথা মতো ও ডাইনিং রুমে চলে যায়। তার বেশ কিছুক্ষণ পরেই আমি খাবার রেডি করতে করতে খুব জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ পাই। তখনই দৌড়ে চলে আসি ডাইনিং রুমে। সেখানে এসে দেখি আয়না কেমন অস্বাভাবিক ব্যবহার করছে। রুমের সব কিছুই ছিঁড়ে ছুঁড়ে মেঝেতেই ফেলে দিচ্ছে। আমি ওর কাছে এগোতে গিয়ে ওকে জিজ্ঞাসা করি এমন কেন করছে ও, কিন্তু ও আমার কোনো কথার উত্তর দেয় না, বরং আমাকে ও ধাক্কা দিয়ে ধরে ফেলে দেয়। ওর ধাক্কায় আমি নিচে পড়ে গিয়ে হাতে বেশ খানিকটা ব্যথা পাই, কিন্তু তবুও আমি ওর কাছে উঠে যাই আবার। কিন্তু ওকে অন্যরকম লাগছিল তখন। চুলগুলো সব এলোমেলো, কেমন বিভ্রষ্ট দেখাচ্ছিল আয়নাকে। ওকে এই অবস্থা দেখে ভীষণভাবে ঘাবড়ে যায় আমি। বুঝতেই পারছিলাম না কি হচ্ছে ওর। ওকে কিভাবে থামাবো কোনো কিছুই মাথায় আসছিল না আমার। তবু যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে আয়নার কাছে এগিয়ে যায় ওকে থামানোর জন্য। আর তখনই ও ডাইনিং টেবিলের সব কিছুই ছুঁড়ে ফেলে এলোমেলো করে ছুটে যায় নিজের রুমের দিকে। ওর সাথে সাথে আমিও রুমে চলে যাই। রুমে গিয়ে রুমে আরও অনেক কিছু ভেঙে ফেলে। তখন আমি ওকে আটকাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ও দেওয়ালে নিজের মাথা খুব জোরে আঘাত করে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায় ও। তখন আমি ওকে ধরতে গেলে হঠাৎ আমার সামনে অদ্ভুত কিছু একটা ছায়া এসে দাঁড়ায়। সেটা দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে আমি। তারপর আর কিছুই মনে নেই আমার। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম তুমি আমার ডাকছো। এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে লাগলেন আয়শা বেগম।
ওনাকে হাঁপাতে দেখে ওনার পিঠে হাত বোলাতে বোলাতে হাবিবুর রহমান বললেন, তুমি চিন্তা করো না আয়শা, আমি ব্যবস্থা করে এসেছি। আমাদের আয়নার কিছু হবে না ইনশাল্লাহ। আমি ওর চিকিৎসার ব্যবস্থা করে এসেছি, শুধু একটু সময়ের দরকার। তুমি টেনশন করো না, ও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কথাগুলো বলে আয়শা বেগমকে সান্ত্বনা দিল। হাবিবুর রহমানের নিজের মনে বাসা বেঁধেছে দুনিয়ার চিন্তা। তিনি নিজেকে আর সান্ত্বনা দেওয়ার কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না। চিন্তায় অতল সমুদ্রে যেন তলে যাচ্ছেন তিনি। তখনই তার মনে পড়ে গেল সেই হুজুরের দেওয়া তাবিজটার কথা। উনি ব্রেন থেকে উঠে দ্রুত কেবিনের দিকে যেতে লাগলো। ওনাকে কেবিনের ভিতরে যেতে দেখে আয়শা বেগমও ওনার পিছু পিছু কেবিনের ভিতর যেতে লাগলেন। কেবিনের ভিতর ঢুকতেই দুজন নার্স এসে বললেন, এ কি, আপনার ভিতরে এসেছেন কেন? এখনও ওনার সাথে দেখা করার সময় হয়নি, ওনাকে এখনও ঘুমাতে হবে, ওনার অনেক বিশ্রামের প্রয়োজন। নার্সদের কথা শুনে হাবিবুর রহমান শান্ত স্বরে বললেন, আপনারা ভয় পাবেন না, আমি ওর বাবা, আমাকে একটু সময় দিন, আমি এখনই চলে যাব। ওকে ডাকবো না বা ডিস্টার্ব করব না। ওনার কথা শুনে নার্স আর কিছু বলল না। তারপর হাবিবুর রহমান গিয়ে পকেট থেকে সেই তাবিজটা বের করে দ্রুত আয়নার ডান হাতে পরিয়ে দিলেন। চলবে, পরবর্তী পার্ট খুব শীঘ্রই চলে আসবে, এবং পরবর্তী পার্ট যখন দিব, লাস্টের যে পার্টটুকু আছে সেইটুকু শুদ্ধা একবার পুরোটা একবারেই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।